হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। গতকাল দুপুর 12টা থেকে এত মুষলধারে বৃষ্টি শুরু হলো, যেমন বাজ পড়ছিল তেমন বিদ্যুৎ চমকাচ্ছিল। বৃষ্টিতে চারিদিকটা একদম সাদা হয়ে গেছিল, আর 1 ঘন্টার বৃষ্টিতে রাস্তায় 1 হাঁটু জল হয়ে গেল। কেননা যবে থেকে নতুন ফ্লাইওভার হয়েছে, নতুন রাস্তা হয়েছে, মানে উঁচু হয়ে গেছে রাস্তা, তবে থেকে কিন্তু আধা ঘন্টা বৃষ্টি হলেও রাস্তায় একেবারে জল হয়ে যায়। আবার সেটা কিন্তু আবার 1 ঘন্টার মধ্যে নেমেও যায়, নিমেষের মধ্যে। যাই হোক, এরপরে তো লাঞ্চ করে নিলাম। সোনুও স্কুল থেকে চলে আসলো, ও খাওয়া দাওয়া করে নিল। আর গতকাল সোনু আর টিউশনে যায়নি। দেখো এই ফ্লাইওভারটা সেটাই, যেটা কিন্তু আমি ফ্ল্যাট থেকে তোমাদের গিয়ে ভিডিও করে দেখাই। যাই হোক, রাস্তাটা কি সুন্দর হয়ে গেছে না, চারিদিকে একদম সিমেন্টের চওড়া রাস্তা হয়ে গেছে। প্রথমেই চলে আসলাম, কেনাকাটি করতে বেরিয়েছিলাম দিব্যেন্দুর জন্মদিনের জন্য, কারণ আজকে 31 অগস্ট হচ্ছে দিব্যেন্দুর জন্মদিন। তো প্রথমেই চলে গেছিলাম মাছ আর মাংস কিনতে। ওখানে মাছের যে ছেলেটা, সে কিন্তু বাঙালি, তো ওর কাছ থেকে ফার্স্টেই নিয়ে নিলাম দিব্যেন্দুর ফেভারিট মাছ, মানে পমফ্রেট মাছ, কাতলা মাছ, আর নিলাম কাতলা মাছের বড় মাথা। এরপর চিকেন টিকেন নিয়ে চলে আসলাম মিষ্টির দোকানে। মিষ্টি নিয়ে নিলাম ঠাকুরের জন্য, দিব্যেন্দুর জন্য 5 রকম মিষ্টি। এরপর কেকের দোকানে চলে আসলাম, কেক নিয়ে নিলাম। এরপর সোনু বলল, মাম্মি অনেক দিন তো বেরোনো হয় না, কারণ টিউশন, অ্যাবাকাস, স্কুল এগুলোর জন্য এত ওর মানে বিজি শিডিউল থাকে যে একদম খেলাধুলা করতে বাইরে আসতেই পারে না, ওই ঘরে যেটুকু করে। তো ও বললো যে চলো মাম্মি একটুখানি বেরিয়েছে যখন, গ্রাউন্ডে ঘুরে আসি। তো রাস্তায় আস্তে আস্তে দেখলাম চারিদিকে তো গণপতি বাপ্পার মানে আর তো মাত্র 7 দিন বাকি রয়েছে। মহারাষ্ট্রের গিয়ে একদম সেরা উৎসব গণেশ পুজো। তো তার তো একদম মূর্তি চারিদিকে বসে গেছে। তো যদিও সেটার কিন্তু আমি অবশ্যই তোমাদেরকে একদিন পুরো জায়গাটা ঘুরে দেখাবো যে কত রকমের মূর্তি এখানে পাওয়া যায়। যাই হোক, এরপরে গ্রাউন্ডে চলে আসলাম, একটু ঘোরাঘুরি করে নিলাম। গ্রাউন্ডেও কিন্তু বিশাল বড় পুজো হয়। তো স্ট্রাকচারও রেডি হয়ে গেছিলো, মেলা বসে, সেগুলো যদিও আমি নেক্সট উইক থেকে কিন্তু তোমাদের সব দেখাবো। যাই হোক, এরপরে তো বাড়িতে চলে আসলাম। আর সোনু দেখো ওর পাপার জন্য একটা গিফট কার্ড বানিয়েছিল। এটা কিন্তু ও ফাদার্স ডেতেই দেবে বলেছিল, বাট ফাদার্স ডেতে একটু সময় ছিল না বলে ও আর রেডি করতে পারেনি। বলেছে তখন থেকেই ঠিক করে রেখেছিল যে আমি পাপার বার্থডেতে বানিয়ে দেবো। ও এই জন্যই এই ফুটবলের এই গ্রাউন্ডটা, এই প্লে গ্রাউন্ডটা তৈরি করেছিল, কারণ দিব্যেন্দু কিন্তু আগে ফুটবল খেলতো। যখন ডিভিশনের জন্য খেলার মানে যে সময় চাকরির জন্য খেলতে হয়, তো সেই সময় কিন্তু একটা অ্যাক্সিডেন্টে, মানে এরকম খেলতে খেলতেই একটা অ্যাক্সিডেন্ট হয় পায়ের, যেটাতে কিন্তু ওর অপারেশন হয় বড় একটা, আর তাতে ওর ফুটবল খেলাটা কিন্তু একেবারেই বন্ধ হয়ে যায়। তো ওর পাপার কথা মাথায় রেখেই, ওর পাপা ব্রাজিলের ওর বেস্ট প্লেয়ার মানে ফেভারিট প্লেয়ার ছিল রোবার্টো কার্লোস, রোনাল্ডিনো। তো আর ওর পাপার জার্সির নাম্বারও ছিল 6। তো সেইগুলো মাথায় রেখেই কিন্তু সোনু নিজের থেকেও একটু মানে বুদ্ধি খাটিয়ে করেছে, আর প্লাস হচ্ছে কি একটু ইউটিউব থেকেও দেখে নিয়েছিল। তো এটা তৈরি করলো। আর এই ট্যালেন্টটা বলতে পারো ও কিন্তু ওর পাপার থেকে পেয়েছে, কারণ দিব্যেন্দুও কিন্তু অনেক ছোটোখাটো জিনিস দিয়ে এত ভালো ভালো জিনিস তৈরি করে দেয়, মানে যেটা কিন্তু দেখলে সত্যি তাকিয়ে থাকার মতন হয়, একদম অভাবনীয় একটা জিনিস তৈরি করে দেয়। যাই হোক, এরপরে তো দিব্যেন্দু কিন্তু আরও নানান রকমের হাতের কাজ জানে না, মানে ড্রয়িং না শিখেও ভালো ড্রয়িং করতে পারে, তত্ত্ব সাজানো বলো, যে কোনো রকমের নানান রকমের হাতের জিনিস কিন্তু তৈরি করে দিতে পারে। আর ড্রয়িংটা বেসিক্যালি সোনু এই যে নিজের থেকে নিজের থেকে করে, সেটা কিন্তু বেসিক্যালি পেয়েছে বলতে পারো আমার ভাইয়ের কাছ থেকে। মানে ওই যে বলে না মাতুলালয়ে, মানে মাতুল বংশের থেকে, মামার থেকে হচ্ছে গিয়ে কিছু না কিছু একটা পায়। তো আমার ভাই যেহেতু খুব ভালো ড্রয়িং করে, খুব ভালো আঁকে, মানে বলতে পারো এক ধরনের মানে একেবারে হচ্ছে কি আর্টিস্ট। তো সেখান থেকে বলতে পারো এই ট্যালেন্টটা পেয়েছে, মানে পাপার আর মামার দুজনের ট্যালেন্টটাই কিন্তু ওর মধ্যে রয়েছে, যার জন্য এই ছোটোখাটো জিনিসগুলো নিজে থেকেই তৈরি করে। যাই হোক, এরপরে তো বাড়িতে আসার পরে ওটা তৈরি করছিল, আর আমি আজকে লাঞ্চের জন্য যেগুলো যেগুলো বানাবো তার জন্য মশলা রেডি করে রাখছিলাম, কারণ একসাথে যদি সব তৈরি করতে যাই তো সেটা কিন্তু কখনোই সম্ভব হয় না। যাই হোক, তারপরে তো গতকাল যেহেতু ভেজ ছিল, শুধু বানিয়েছিলাম মুগ ডাল আর পাঁপড় ভাজা দিয়ে রাত্রের খাবারটা খেয়ে নিয়েছিলাম। এরপরে কিন্তু দরজা বন্ধ করে আমি আর সোনুই ঘরটা একটু ডেকোরেশন করে নিয়েছিলাম, কিছুই না, জাস্ট হ্যাপি বার্থডে ট্যাগ দিয়ে আর দিব্যেন্দুর জন্য যে যে গিফটগুলো কিনেছিলাম, মানে লেদারের ব্যাগ, ওই বড়ো সিলের হচ্ছে লাঞ্চ বক্স, এগুলো রেডি করেছিলাম। তো যথারীতি 12টা বাজতেই আমাদের কেক কাটিং শুরু হয়ে গেল। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে টু ইউ।
আমাদের যেহেতু লাভ ম্যারেজ, বিয়ের আগের থেকে কিন্তু শুনেছিলাম যে ওর জন্মদিন কিন্তু ছোটোর থেকে কখনোই সেভাবে পালন করা হয়নি, কারণ ওরা যেহেতু 4-5 ভাই বোন ছিল, ওর মা বাবা কিন্তু সেভাবে কোনো জন্মদিনই পালন করেনি। তাই আমি তখন থেকে কিন্তু একটা প্ল্যান করে রেখেছিলাম যে বিয়ের পরে কিন্তু আমি সেইভাবেই হচ্ছে ওর জন্মদিনের দিনটা সেইভাবে স্পেশাল করে তুলব। যেভাবে আমার মা বাবা আমি যখন মামার বাড়িতে থাকতাম, মামার বাড়ির সবাই, দাদু দিদা মামা মামি সবাই মিলে আমার জন্মদিনটাকে স্পেশাল করে তুলতো, আমি কিন্তু সেটাই প্রত্যেক বছর চেষ্টা করে যাই হোক, তোমরা কিন্তু সকলে প্রে করো, ওকে আশীর্বাদ করো যাতে ভালো থাকতে পারে, সুস্থ থাকতে পারে, আর আমাদের সকলকে ভালোভাবে রাখতে পারে। আর ওর শখের জিনিসগুলো কিন্তু এবছর দিয়ে আমিও কিন্তু ভীষণভাবে খুশি হয়েছি। যাই হোক, তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।